কবিতা, পদ্য, ছড়া, মিল অমিলগুলো কোথায়? পদ্য বলতে সাধারণত বোঝায় ছন্দবদ্ধ কোনো একটা বিষয়। কবিতা হয় তখন যখন আসলে কোনো একটা বিষয়কে আমার অনুভূতির গভীর আলোড়ন নিয়ে আমি আসলে প্রকাশ করছি। ছড়াটা হচ্ছে এটা হতে পারে কোনো একটা তাৎক্ষণিক বিষয় নিয়ে লেখা, কিন্তু কালোত্তীর্ণ হবার একটা ব্যাপার থাকে। কোনো রকম কোনো কিছুকে পরোয়া না করে এই কথাগুলো না বলা একজন মানুষকে আসলে শিল্পী করে তোলে না। মানুষ আসলে প্রেম ছাড়া বাঁচে না। এটা দেশপ্রেম হোক আর ব্যক্তিপ্রেম হোক আর নারীর প্রেম হোক, যে ভালোবাসে সে সাহসী হয়ে ওঠে, কোনো কিছুকেই পরোয়া করে না। বাংলা সাহিত্যের স্রোতটা কোন দিকে যাচ্ছে? সত্য যে কঠিনের ভালোবাসিলাম, সেই কঠিনকে ভালোবাসতে হবে, মানুষ সামনের দিকে এগিয়ে যায়। শেষ পর্যন্ত মানুষ আসলে সামনের দিকেই গেছে, মানে পিছিয়ে পড়ার কোনো অবকাশ নেই। সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিগ টকে। আজকে এমন একজন মানুষ আমাদের সঙ্গে আছেন যার সঙ্গে থাকতে পারে আমি নিজে গর্বিত বোধ করছি। পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে অধ্যাপক খালেদ হোসেন, কবি, শিক্ষক, গবেষক, প্রাবন্ধিক, ছড়াকার এবং সবচেয়ে বড় কথা আমাদের জন্য একজন অনুপ্রেরণাদায়ক মানুষ। স্যার, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ, আমি আনন্দিত, অনেক প্রশংসা পেয়েছি, যোগ্যতার বাইরে, কিন্তু আসলে মানবিক একটা মানুষের স্পর্শে আসতে পেরেছি, অনেকের কাছাকাছি যাবো, এটা অনেক আনন্দের। স্যার, প্রথমেই আমরা আপনার কাছ থেকে, যেহেতু তাত্ত্বিক আলোচনার সুযোগটা খুব বেশি হয় না, আপনাকে পেয়ে গেছি। আপনি নিজে কবিতা লেখেন এবং কবি হিসেবে আপনাকে আমরা ভীষণ পছন্দ করি। তার বাইরেও ছড়াকার হিসেবে আপনার বিশেষ খ্যাতি আছে। আবার এই কবিতা ছড়া নিয়ে কথা বলতে গেলে শক্তির কথা খুব মনে পড়ে, পদ্য বলতেন উনি। তো আপনি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলে দিতেন, আমাদের দর্শকরা জানতে পারতো, আমিও শিখতে পারতাম, যে কবিতা, পদ্য, ছড়া এর ভেদাভেদ বা সম্পর্ক, পার্থক্য, মিল অমিলগুলা কোথায়? ধন্যবাদ নুম, প্রশ্নটা এক অর্থে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়গুলো আমাদেরও আসলে বুঝে নেওয়া দরকার। পদ্য একটা মানে কোন একটি লেখার, কোন শিল্পের একটি আঙ্গিক হচ্ছে সাহিত্য, মানে অনেক ধরনের আঙ্গিক আছে, সুর, সঙ্গীত, ভাস্কর্য, চিত্রকলা, নানান ধরনের, এগুলো আমরা জানি। ভাষাভিত্তিক যে শিল্প সেটা হচ্ছে সাহিত্য। সাহিত্যের নানা ধরনের আঙ্গিক আছে, মহাকাব্য, নাটক ইত্যাদি। প্রত্যেকটা আঙ্গিকের একটা স্বাতন্ত্র্য আছে। তাহলে পদ্য বলতে সাধারণত বোঝাই আমরা এই ছন্দবদ্ধ কোন একটা বিষয়, যেটার মধ্যে প্রাণের গভীর দোতনা আবেগ নাও থাকতে পারে, কিন্তু ছন্দের ব্যাপারটা থাকবে বা অন্তমিলের ব্যাপারটা থাকবে, এবং এটার কাছে প্রত্যাশা অনেক বেশি থাকে না। মানে মূল ব্যাপারটা হচ্ছে যে কোনোভাবে কোনো একটা বিষয়ের উপস্থাপনা থাকে। যেমন অনেকেই কবিতা লিখতে চেষ্টা করেন, সেটা পদ্মে পর্যবসিত হয়, যদি না সেটা প্রাণের গভীরে কোনো টঙ্কার তোলে, আমার চেতনায় কোনো আলোড়ন তৈরি না করে, যদি ব্যক্তিত্বে কোনো কিছু সংযোজন না করতে পারে, সেটা একটা পদ্য হিসেবে পরিগণিত। শক্তি চট্টোপাধ্যায় এমনকি রফিক আজাদও পদ্য প্রবন্ধ, পদ্য এগুলো বলেছেন। এটার মধ্যে বিনয় ছিল, এবং এই বিনয় প্রয়োজনীয়। শিল্পী মাত্রই জানি যে বিনয়ের আসলে প্রয়োজন আছে, কারণ উপনিষদে এরকম বলে যে বীরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বিনয়। তো বীরত্ব প্রয়োজন আসলে যে কোনো শিল্পীর জন্য, এবং বিনয়টা তারই একটি প্রকাশ। এই কবিতা হয় তখন যখন আসলে কোনো একটা বিষয়কে আমার অনুভূতির গভীর আলোড়ন নিয়ে আমি আসলে প্রকাশ করছি, সেটা আমার মনে বা মস্তিষ্কে কোন না কোনোভাবে কিছু একটা সংযোজন করলো, আমাকে ভাবাবে, আমাকে চিন্তিত করবে, আমাকে মানে চিন্তার একটা উৎকর্ষে নিয়ে যাবে, অদ্ভুত একটা আনন্দ লোকে আমাকে ধাবিত করবে, আমরা যাব, এবং প্রাণের ভেতর অদ্ভুত একটা প্রণোদনা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে থাকবে, এরকম একটি ব্যাপার থাকে। আর ছড়াটা হচ্ছে এটা হতে পারে কোনো একটা তাৎক্ষণিক বিষয় নিয়ে লেখা, কিন্তু কালোত্তীর্ণ হবার একটা ব্যাপার থাকে। তার মধ্যে মজাটা থাকতে হবে, ফান, এটার মধ্যে উইট, হিউমার, অন্যান্য হাসির অনুষঙ্গ থাকতে পারে, নাও থাকতে পারে। গভীর ব্যাপার নিয়েও আসলে ছড়া হতে পারে। যেমন অন্নদা শঙ্কর রায় নজরুলকে নিয়ে লিখেছেন ভাগ হয়ে গেল গাছে বেল ইত্যাদি, তেলে শিশু ভাঙলে বলে ইত্যাদি। অন্যান্য ছড়াও আছে, অনেক রাজনৈতিক বিশ্বাসী নিয়ে। এগুলো এক ধরনের প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে, মানে কোনো না কোনোভাবে এটা পড়লে আমরা ইতিহাসকে পাচ্ছি, ঐতিহ্যকে পাচ্ছি, এবং জীবনের গাঢ়তর একটি প্রজ্ঞাপ্রসূত জায়গা আমরা উপস্থিত হচ্ছি। এটি মূলত প্রাথমিকভাবে বলা যায়। ধন্যবাদ স্যার, আমাদেরকে খুব সুন্দর করে আপনি বুঝিয়ে দিলেন কবিতা, ছড়া এবং পদ্যের ফারাকগুলো। তো ছড়ার প্রসঙ্গে একটু আসি। আমার একটা ব্যক্তিগত
পর্যবেক্ষণ এই রকমের যে আপনি একাধারে ছোটদের জন্যও ছড়া লেখেন, আবার বড়দের জন্যও ছড়া লেখেন। তা আমরা দেখেছি যে আমাদের কাছে সবচেয়ে মহিরুহ ছড়াকার যদি বলি আমার ব্যক্তিগত মতে সুকুমার রায়, যিনি এডওয়ার্ড লিয়ার্ডের মতো বাংলা ভাষায় ননসেন্স রাইম প্রণয়ন করেছেন এবং অনেক সুন্দর সুন্দর শিশুতোষ ছড়া লিখেছেন। কিন্তু বড়দের ছড়া সেই অর্থে সুকুমার রায় আমরা খুব একটা পাই না, কিন্তু আপনার কাছে পাই। এই যে একই সঙ্গে আপনার কলম থেকে ছোটদের জন্য ছড়া বের হয়, বড়দের জন্য বের হয়, এর রসায়নটা কি? আমরা তো একটা জীবন যাপন করি, এই জীবন যাপনে নিশ্চয়ই আমরা শৈশব অতিক্রম করে কৈশোর, তারুণ্য, যৌবন এগুলো অতিক্রম করতে থাকি। তো শৈশবের নানাবিধ অভিজ্ঞতা, আনন্দ এগুলো প্রাণের ভিতর গাঁথা থাকে। শিশুতা প্রত্যেক মানুষের মধ্যে থাকে এবং শিশুদের মধ্যে থাকে। ওই জগৎটা মানুষ আসলে ভুলতে পারে না। ওয়ার্ডসওয়ার্থ যেমন কবিতার জন্য অদ্ভুত একটা নস্টালজিয়ার কথা, শৈশবে ফিরে যাওয়ার কথা, সে কোর্ডিজো সেখান থেকে মানে কবিতার উপকরণ আনবার কথা বলেছেন। এরকম একটি ব্যাপার কাজ করে। মানুষ মাত্রই বা শিল্প মাত্রই তার ঐশ্বর্যটা অন্বেষণ করতে হয়, উপার্জন করতে হয় অতীত থেকে। শৈশব তার একটা ভালো জায়গা, কারণ শৈশবের সেই প্রসন্ন সৌন্দর্য, স্নিগ্ধতা, সারল্য জীবনে ক্রমাগত আমরা হারাতে থাকি। ফলে প্রাণের একটি প্রণোদনা, তার একটি নবায়নের জন্য এটা প্রায় অপরিহার্য হয়ে পড়ে। খুব আনন্দের সঙ্গে আমি ছোটদের ছড়াগুলো লিখি, কারণ ছোটদের সঙ্গে এক ধরনের আমার যোগাযোগ হয়। নিজের শৈশব থেকে ছোট ভাই বোন বা পরে আমার সন্তান বা এখন নাতনি বা একটি বই বেরিয়েছে তোরসাকে নিয়ে, তোরসা একটি নদীর নাম, এগুলো নিয়ে আমি আসলে ভালোই থাকি। কিন্তু জীবনের চারপাশে করাল একটা গ্রাস আছে, যে সমাজে, যে রাষ্ট্রে, যে ধর্ম ব্যবস্থা, যে নৈতিকতার মধ্যে আমরা আসলে বেড়ে উঠি, নানা ধরনের জটিলতা থাকে তার মধ্যে। এই বিষয়গুলো আসলে বলতে হয় এবং বলবার জন্য তখন আসলে বড়দের জন্যই লিখতে হয়। এই ছড়া কিছু ছড়া আছে ঠিক ছোটদের জন্য না। সুকুমার রায় যেটা জানি, যার কথা বলছেন ননসেন্স টাইম, তার কবিতার শঙ্খঘোষ ব্যাখ্যা করে দেখিয়েছেন যে বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, এটা মধ্যবিত্তকে নিয়ে লেখা, একটা মধ্যবিত্তের নিবীর্য এক ধরনের চরিত্রের তার আসলে দায়হীনতার একটা মানে জীবন যাপনের কোনো কিছুতে জড়াবে না, এরকম একটি ব্যাপার। বা লোক সাহিত্যের এরকম অনেক দেখি যেগুলো মনে হয় আপাত নিরীহ খুব বিষয় আসে, কিন্তু এগুলোর মধ্যে সমাজের, জীবনের গভীর অর্থ তাৎপর্য, বাস্তবতার একটা চেতনার একটা মানে উদ্ভাসন থাকে, প্রকাশ থাকে। ফলে উভয় কোনো না কোনোভাবে থাকে। কিন্তু সচেতনভাবেই বড়দের জন্য সামাজিক বিভিন্ন বিষয় যেগুলো আমরা আসলে ক্রমাগত মোকাবেলা করি না, করে উপায় থাকে না, সেটা সম্পর্কে কথা আসলে বলতে হয়। লেখক মাত্রই জানো যে তার মানে নিজস্ব সংবেদনশীলতার কারণে এবং মানবিক নৈতিকতার কারণে, মানবিক বোধের কারণে, মনুষ্যত্বের একটা দায়ের কারণে তাকে কোনো কোনো বিষয়ে মুখ খুলতে হয়, কোনো রকম কোনো কিছুকে পরোয়া না করে। এই কথাগুলো না বলা একজন মানুষকে আসলে শিল্পী করে তোলে না। শিল্পী মাত্র এক ধরনের দায়বদ্ধতা আছে ব্যক্তির, শিল্পের এবং সামাজিক নৈতিকতা, যে সমাজে আমরা বসবাস করি সেটার কারণে আসলে অবশ্যই বড়দের বলে সেই অর্থে যে চেতনার মধ্যে ধারণ করবে, বিবেচনা করবে, ভাববে এবং দেশপ্রেম, বিশ্বপ্রেম এগুলোর মধ্যে দিয়ে মনুষ্যত্বের একটা অদ্ভুত জাগরণের সঙ্গে থাকবে। এই কারণে আসলে বড়দের জন্য ছড়া লিখি। মানে এইটাও আমার আরেকটু মানে রহস্য লাগে, কারণ আমি নিজে খুব বেশি শিশু সাহিত্য চর্চা করতে পারিনি, দু একটা করেছি আপনাদের দোয়ায়। কিন্তু আপনি প্রচুর শিশু সাহিত্য রচনা করেন, ছোটদের জন্য ছড়া লেখেন, আবার খুব গভীর কবিতা, প্রেমময় কবিতা, রাজনৈতিক কবিতা লেখেন। আবার আপনার একটা প্রবন্ধের বই আছে, নামই হচ্ছে কবিতা প্রবন্ধ, এবং খুব মানে আমি বলবো গভীর পর্যালোচনাময় প্রবন্ধ। এই যে এক ধরনের সরলতা, শৈশব এবং এক ধরনের শিশুমুখীনতা থেকে আবার জটিল, এই যে আপনি যেটা বললেন গুরু জীবনের জটিলতা, এই যে আপনি যাতায়াত করেন এর মাঝখানে, এইটা কিভাবে আপনি এই ভারসাম্যটা রক্ষা করেন? আমি ছোট্ট একটা উদাহরণ আনি, যে অন্নদাশঙ্কর রায় তো ছড়া লিখতেন। এই ছড়ার কারণে মানে তিনি যে তার প্রকৃত যে বিষয়গুলা প্রবন্ধের, আমাদের সমাজ, আমাদের সাংস্কৃতিক বিবর্তন, আমাদের লোক সাহিত্য, আমাদের রাজনীতি, রাষ্ট্রনীতি, আমাদের নন্দনতত্ত্ব, সামগ্রিক নন্দনতত্ত্ব, বৈশ্বিক নন্দনতত্ত্ব, শিল্পকলা, মানে এর ভেদে নন্দনতাত্ত্বিক যে বিবেচনার পার্থক্য, এগুলো নিয়ে লিখতেন গভীর, খুব তাৎপর্যময়, গুরুগম্ভীর বিষয়। ছড়া যখন লিখতেন সেটা আসলে মানে ওইটার সঙ্গে মনে হয় যায় না। চাচ্চকতা, চিংড়িপতা এই ধরনের লেখা অদ্ভুত একটা আনন্দ দেয়, কিন্তু এত সরলতা,
এত সরলতা, স্বাভাবিকতা এবং সৌন্দর্য এবং সরসতা এবং তাৎপর্য ধরাটা খুব কঠিন। তিনি বলেছেন এটা আমার বিনোদনের একটা জানালা। অন্নদা শঙ্কর বাংলা সাহিত্যে খুবই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং আলাদা একটি ধরন দাঁড় করেছেন সুকুমার রায়ের পরে। তিনি বলেছেন এটা হচ্ছে আনন্দের একটা জানালা। এটা দিয়ে মানে প্রাণের প্রণোদনা, নিজস্ব একটি প্রেরণা এবং সৃষ্টির একটি অদম্য মানসিকতাকে প্রাণের ভেতর ধারণ করা যায় আর কি। ফলে আমার মনে হয় এটা আসলে পারা যায়, মানে যদি আন্তরিকতা থাকে একটা মানুষকে নিজের সৃষ্টি বিষয় দেখবে যে কোনো একটা বিষয় থাকে যে বিষয়টা ছড়ার আকারেই বলা যায়, কারণ তাৎক্ষণিকভাবে বলা দরকার, কালোত্তীর্ণ হতে পারে নাও হতে পারে, কিন্তু নৈতিকতার চাপে তাকে আসলে লিখতে হবে। অনেক ছড়াই এরকম আসলে কালোত্তীর্ণ হয়েছে, সব হতে হবে এরকম না, কিন্তু সামাজিক দায়টা পালন করবো। যেমন মানিক যেমন বলেছেন যে লিখিত দেশের জন্য একটা ব্যক্তি মানুষ তার সামাজিক নিজস্ব রোমান্টিকতা আছে, সামষ্টিক রোমান্টিকতা, যেটা সব মানুষকে নিয়ে উত্তীর্ণ একটা মানে অন্তত শোষণহীন একটা অদ্ভুত সমাজের স্বপ্ন সব মানুষই দেখে, যেখানে অকল্যাণ থাকবে না, অশুভ কোনো কিছু থাকবে না, অদ্ভুত একটা সৌন্দর্য, প্রত্যেকটা মানুষ অদ্ভুত স্থানে নিজের চিত্তকে পরিশোধিত করবে, পরিমার্জিত করবে, এরকম একটি ব্যাপার দেখেন। সেখানটা যেতে হলে ওই দায়িত্বটা পালন করতে হলে কখনো কখনো মাধ্যমের পরিবর্তন ঘটে। কোনো কথাটা আসলে প্রবন্ধেই লেখা দরকার, কারণ এই কথাটা তাৎপর্যটা এরকম। কোন একটি কথার জন্য একটা ছোট গল্পই আসলে ঠিক, কোন একটি কথার জন্য বলবার জন্য, কোন একটি মেসেজ দেওয়ার জন্য একটা উপন্যাস হতে পারে, ঠিক আছে। কখনো কখনো কেবলই কবিতা ছাড়া অন্য কিছু লেখা যায় না। যারা বড় বড় কথা সাহিত্যিক লিখেছে, শওকত আলী এক সময় শেষ বয়সে এসে ছড়া লিখতে চেষ্টা করেছেন, তার মনে হচ্ছে, তিনি বলেছিলেন যে এটা ছাড়া আসলে আমার কিছু সঞ্চিত বিষয় আছে, উপ্ত হয়ে আছে, গুপ্ত হয়ে আছে, সেগুলো প্রকাশ করা দরকার। ফলে তিনি ছড়াও লিখেছেন, তার উপর অনেক আলোচনাও করেছে। এরকম আর কি, মানে প্রাণের ভেতর একজন প্রকৃত মানুষের সৃষ্টিশীলতার শেষ নেই, অশেষ অনন্ত একটা সৃষ্টির তাৎপর্যের তকব করতে থাকে। সেটা কখন কোন বিষয়টা কোন সময়ে কি বাস্তবতার মোকাবেলা করছে সেটা সাপেক্ষে আসলে নির্ণয় হয় যে কোন আঙ্গিকটা তিনি গ্রহণ করবেন। বিষয় নির্ধারণ করে দেয় এটা আসলে ছড়ার, ছোটদের ছড়া হবে, বড়দের ছড়া হবে, এটা নিয়ে কবিতা হবে কিনা। যেমন জলছবির ক্যানভাস নামে আমার একটি বই আছে, কবিতা বেশ আগে প্রকাশিত, 4টি কবিতা, দীর্ঘ কবিতা। সেখানে 47 থেকে পরবর্তী যে দৈশিক, রাজনৈতিক, বৈশ্বিক, আমার নিজের জন্ম এবং বেড়ে ওঠা, দেশের মুক্তিযুদ্ধ পরবর্তী যে ঘটনাসমূহ, এগুলো সাপেক্ষে আমার ব্যক্তিগত পারিবারিক জীবন এবং দেশের জীবনকে একাকার করে এটা আসলে বিশ্লেষিত হয়েছে। আমার খুব পছন্দেরই একটি কাব্যগ্রন্থ, কারণ এটার মধ্যে জীবন, স্বদেশ এবং মানবিক পরিপার্শ্ব একাকার, এরকম আর কি। তো এগুলো ছাড়া আসলে এগোনো যায় না। নিতান্ত প্রেমের কাব্যগ্রন্থ আছে, এটা মানে অনেক লোকেশি, নিতান্তই আসলে প্রেমকেন্দ্রিক, অন্য কোনো কিছুই ভাবে না, কারণ মানুষ আসলে প্রেম ছাড়া বাঁচে না। এটা দেশপ্রেম হোক আর ব্যক্তিপ্রেম হোক আর নারীর প্রেম হোক, কোনো কিন্তু এই প্রণয় বলতে যা বোঝায়, প্রণয় কাতরতা ছাড়া মানুষের সৃষ্টিশীলতার বিকাশ ঘটে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। ভালোবাসাটা একটা অভ্যাসেরই ব্যাপার করে নিতে হয়, যে ভালোবাসে তার একটা গুণ অন্তত লক্ষ্য করা যাবে, সে সাহসী হয়ে ওঠে, কোনো কিছুকেই পরোয়া করে না, সে কারো ত্রুটিকে, মানে যাকে আমি ভালোবাসি তার কোনো ত্রুটিকে আসলে অগ্রহণযোগ্য মনে হয় না, মনে হয় এটা নিয়েই সে সুন্দর। এই যে সামগ্রিকতাকে ধরবার যে সামর্থ্যটা, এটা তৈরি করে দেয় ভালোবাসা, প্রণয়বোধ। এটা পরে যদি আমি ভালোবাসার অভ্যাসটা আমার মধ্যে তৈরি হয়, তাহলে আমি বিশ্বজগতের যা কিছু শুভ, কল্যাণকর, সুন্দর সব কিছুকেই ভালোবাসতে পারবো। অভ্যাস না থাকলে আমি কোনো কিছু সুন্দর আমার প্রাণে কোনো টঙ্কার তুলবে না, কোনোভাবে আলোড়িত করতে হবে না, সেই জীবনে আসলে কোনো মানে হয় না। জীবনে অনেক জটিলতা থাকবেই, না হলে তার জীবন না। কিন্তু এর মধ্যে থেকে আমাকে কুড়িয়ে আনতে হবে আনন্দ, অন্তহীন আনন্দ। রবীন্দ্রনাথের ভাষায় আনন্দের মৃত্যু নেই। এই যে মৃত্যুহীন একটা আনন্দ, এটা প্রাণে আমার ধারণ করতে হবে। যদি ধারণ করি তাহলে এই মনুষ্য জীবন মানবিক এবং বুদ্ধিসম্পন্ন সব মানুষের একটা আসলে জীবনের মধ্যে সামাজিক একজন মানুষ, সমাজস্থিত একটা মানুষ, সবাইকে নিয়ে আমি বের উঠতে পারি। আমার ব্যক্তিগত যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু প্রত্যাশা, যা কিছু শুভবোধ, সব কিছু নিয়ে আসলে সামনে এগিয়ে নিতে যেতে না পারলে কেবল টিকে থাকাটা আসলে কখনো মানুষের জীবন না। মানুষের জীবন প্রাকৃতিকভাবে যেভাবেই হোক, এটা একটা উদ্ভূত উপহার মানুষের জীবনে, এটা অনেক মূল্যবান মনে করি। ফলে এটার একটা দায় আছে, যা কিছু আমরা পাই একটা দায় আছে না, সেটা শোধ করবার জন্য
কোনো না কিছু আমাকে করতে হবে, এবং এটা শিল্পের মাধ্যমে সাধারণত আমরা করে থাকি। ঘরকন্যা, সংসার, সামাজিক কাজের মধ্যে এক ধরনের শৈল্পিক প্রণোদনা থাকে, কিন্তু বিশেষভাবে শিল্প রচনা করতে হয় সচেতনভাবে, দায় দায়িত্ব এবং এক ধরনের নিষ্ঠা নিয়ে, মানে কিন্তু যতটা এমন তো সম্ভব। একটা ধারণা আছে, বিশেষ করে কবিদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ঠিক দায়িত্বশীল না, তারা ঠিক একনিষ্ঠ না, একটু এলোমেলো, এবং সংসারের সঙ্গে তারা অতটা অ্যাটাচ না। আপনার ক্ষেত্রে তো এগুলো স্যার আমরা খেয়াল করি এটা না। আসলে কারো সম্ভব, মানে ব্যাপার হচ্ছে এই কবিতা লেখা একটা কবিতার মতো, আমি ছন্দ জানি, আমার ভাষাটা দখল আছে, একটা বক্তব্য উপস্থাপন সমূহ একটা কিছু লিখলে এটা কবিতা হয়ে উঠবে, বিষয়টা তা না। কবিকে প্রথমত নিজের কাছে সৎ হতে হবে। নিজস্ব অনুভূতির মধ্যে যদি সততা না থাকে, ভাষার উপর, মানুষের প্রতি, নিজের প্রতি যদি আস্থা না থাকে, তাহলে লিখিত পৃষ্ঠা ভরে ফেলা যায়, কবিতা হবে না। পদ্য হতে পারে, কবিতা হবে না। কবিতা হতে হলে নিশ্চয়ই সংবেদনশীল মানুষ, তার সংবেদনশীলতা সূক্ষ্ম, তীক্ষ্ণ, নানা রকম বড় বৈচিত্র্যে ভরে ওঠা একটা বিষয় লাগবে। ক্রমাগত মানুষের অনুভূতি বদলাতে থাকে, মানে রং, আকাশের মেঘ যেমন বদলাতে থাকে, বা অজস্র রং মিশে যেমন একটি রঙিন জগৎ তৈরি করা যায়, অনুভূতির জগৎটা ক্রম সম্প্রসারণশীল এবং এক অর্থে বাষ্পীয়, ধরতে ছুঁতে পারি এরকম না। এই যে জগৎটা, সেটার কোন একটা মুহূর্তকে আমি শব্দে, সামাজিক মানুষ যে শব্দটা ব্যবহার করে, গড়পড়তা সব মানুষ যে শব্দটা ব্যবহার করে, সেটা নিয়ে আমি আসলে কবিতা লিখছি। আমি একজন মানুষকে অনেক ভালোবাসি, সেই কথাটা বলার জন্য শুধু ভালোবাসার শব্দটাই আছে, কিন্তু আমার দরকার এর চাইতে ভালো, গভীর, তীব্রভাবে প্রকাশ করে এমন একটা শব্দ। সেই শব্দটা তো আমি আসলে পাচ্ছি না, আমার অভিধান দিচ্ছে না, আমার ভাষা দিচ্ছে না। তখন পাওয়া যে শব্দটা আছে, সামাজিক অভিধানভুক্ত প্রচলিত যে শব্দটা আছে, এটার বিন্যাসটা এমন করতে হবে যেটার মধ্যে মানে অনাবিধানিক একটা অর্থব্যাপকতা, বাস্তবিক এই মুহূর্তের এই আবেগের প্রতিনিধিত্ব করবে এমন একটি ব্যবস্থা করে, এটা কেবল ভাষিক বিন্যাসের মধ্যে দিয়ে সম্ভব। ফলে জীবনকে বোঝা, সমাজকে বোঝা, মানুষকে বোঝা, সবকিছু বোঝার সঙ্গে সঙ্গে নিজের ভাষাটাকে বোঝাটা খুব জরুরি। ভাষাটাকে আনন্দের সঙ্গে, উপভোগ্যতার সঙ্গে যদি আমি আসলে গ্রহণ করতে পারি এবং পুনরুৎপাদন করতে পারি, তাইলে কেমন সৎ, অন্তত সাহিত্য নির্ভর সৎ শিল্প উৎপাদন সম্ভব। বা আমরা দুটা জিনিস এর মধ্যে আপনার কাছ থেকে শিখে নিলাম। একটা হচ্ছে যে ভালোবাসতে হবে, ভালোবাসার অভ্যাস করতে হবে, তাহলে আমাদের এই সামাজিক সকল বৈকল্য দূর হয়ে যাবে। দ্বিতীয়ত এই মুহূর্তে যে বিন্যাস, সুন্দর করে সবকিছু সাজানো, ভাষার বিন্যাস। তো এখন যদি আপনার কাছে মানে কবি খালেদ হোসেনকে তো সবাই চেনেন, কিন্তু প্রাবন্ধিক গবেষক খালেদ হোসেনকে, এটা আমার ব্যক্তিগত মত, হয়তো ভুল হতে পারে, তুলনায় হয়তো কম চেনেন মানুষ। আপনার সমস্যা নিয়ে করা কাজ, আপনার মীর মোশাররফ হোসেনকে নিয়ে করা কাজ, এরকম আপনার অসংখ্য গবেষণা কর্মের কথা আমরা জানি, আমরা যারা পড়েছি। এই প্রাবন্ধিক গবেষক খালেদ হোসেন একটু কি কম? না, খুবই সচেতনভাবে আমার মনে হয় যে কথাটা প্রবন্ধে আমরা যে কথাটা বলতে চাই, দুই ধরনের প্রবন্ধ সাধারণত, বা গবেষণা নিয়ে তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে সাবজেক্টিভ একটা প্রবন্ধ, আমার নিজের কথাটা আমি নিজের মতো করে বলবো, ওটাতে আমি আসলে এক ধরনের স্বস্তি পাই, ঠিক আছে। আর অবজেক্টিভ প্রবন্ধ, তথ্য ইত্যাদি উপস্থাপনের যে একটা আয়োজন, যদি না, মানে এগুলা জানাটা খুব জরুরি। না জানলে জীবনকে, এমনকি শিল্পকে, এমনকি আমার জীবনকে এবং পরিপার্শ্বকে বোঝা তো সম্ভব না। মানে তত্ত্ব দিয়ে আমরা জীবনটা চালাই না, কিন্তু কোনো না কোনোভাবে তত্ত্ব প্রভাবিত একটা জীবন আমরা পার করি, যেভাবেই হোক। মানে সূর্যের আলোকে যেমন অন্ধকারও এড়ানো যায় না, তেমনই একটা ব্যাপার থাকে। তত্ত্ব আসলে সামাজিক মানুষের কোনো একটা পরিবেশের, পরিপার্শ্বের বিভিন্ন ঘটনাক্রমের একটা সার হিসেবে একটা তত্ত্ব উৎপাদিত হয়। ভাষিক একটা খুব সংক্ষিপ্ত একটা সংজ্ঞা আমরা আবিষ্কার করি, সেটা দিয়ে, মানে যেহেতু অনেক মানুষের অভিজ্ঞতার একটা সার, সেটাকে নিয়ে আমরা জীবনটাকে বুঝে নিতে চাই। বুঝে নেওয়াটা আসলে জরুরি। এটার মধ্য দিয়ে মানে মনে করা যাক, যখন চর্যাপদ রচিত হচ্ছে, তখন আমরা যদি চাই ন্যাচারালিস্টিক বর্ণনা এই সম্পর্কে তারা অবহিত ছিলেন না। প্রকৃতপক্ষে তারা সাহিত্য রচনা করার জন্য করেন, এগুলো আমরা জানি। কিন্তু এটা আলোকও সেটা বিশ্লেষণ করা যায়, কিন্তু এটা দায়টা ওদের উপর চাপানো যাবে না যে এই কারণে এটা এই ধরনের মার্কসিজমের নন্দনতত্ত্ব দিয়ে এটা কেন লিখেনি ইত্যাদি করা যাবে না। কারণ রচনা যখন হচ্ছে, সবসময় কোন সময়টাতে সৃষ্টি হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটার উপরেই আমাদের চারপাশের বর্তমান বাস্তবতাটা আসলে আমরা উপলব্ধি করতে পারি।
কখন একটা লেখা 19 শতকে হয়েছে সেটা এখনকার পরিপ্রেক্ষিতে বিচার করাটা অন্যায়। সেই সময়টায় গিয়ে যতটা সম্ভব অনুধাবন করে এটা বিচার করতে হবে। এখনকার পরিস্থিতিতে এখন কোন মানুষটা কি বলছে বা বলছে না সেটা সাপেক্ষে আসলে বিশ্লেষণ করলে সবই পাওয়া যাবে। মানে যে আসলে সত্যি উচ্চারণটা করছে এবং সে যে করতে পারছে না, যে পাশ কাটিয়ে যাচ্ছে, এগুলো আসলে সাইকোলজিক্যালি এগুলা বিশ্লেষণ করলে আসলে বের করে আনা যাবে কে কোন সময়ের প্রতিনিধিত্ব করছে, তার মাথার উপর কি ছিল, তার মস্তিষ্কে মনে অন্তরে কি ছিল, কি তার প্রত্যাশা, কি সে চেয়েছে, তার মধ্যে মানে কি গুরইসে আছে, কি অনুসন্ধান আছে, কি প্রাপ্তি প্রত্যয় ইত্যাদি আছে, এগুলো সব বোঝা যায়। কতটা সে সত্যি নিজের উপর দায়বদ্ধ, মানে মনুষ্যত্ব এবং শিল্পের উপর, আর কতটা সে আসলে সুবিধাবাদী, এগুলো বিশ্লেষণ করা কঠিন না। একজন খুবই সুবিধাবাদী মানুষ তার শিল্পের নানা বিষয়ে অর্জিত অনেক নৈপুণ্য থাকতে পারে, সেটা দিয়ে যখন তিনি রচনা করবেন, আবারও বলি প্রাণের প্রণোদনা থাকবে না, প্রাণ প্রতিষ্ঠিত হবে না, মানুষের আবেগ স্পর্শ করতে পারবে, সেগুলো আসলে কোনো অর্থেই শিল্প না। কবিতার ক্ষেত্রে হয়তো বলা যায় পদ্ম প্রতিমা এক ধরনের রচনা, রচিত হয়েছে, সবই আছে, কিন্তু এটার কাজটা তো মানে কমিউনিকেশন থিওরির যদি আলোকে যদি বলি যে অন্যের হৃদয়কে আসলে দ্রবীভূত করবে, অভিভূত করবে, আন্দোলিত করবে, প্রকৃষ্ট করবে, একটা সমুত্তীর্ণ জায়গায় নিয়ে যাবে, সেটা যদি না করে শিল্প কখনো আসলে এটা শিল্প হিসেবে চিহ্নিত হতে পারে না। করেছে একটা কাজ, ব্যাকরণ সিদ্ধ হয়েছে কিন্তু শিল্প সিদ্ধ হয়নি, প্রাণ সিদ্ধ হতে হবে। প্রাণ সিদ্ধ। অধ্যাপক খালেদ হোসেনকে পেয়ে একটা জিনিস জানার খুব লোভ হচ্ছে, এটা এক ধরনের অনেক সময় শুনি আমরা, একটু হতাশার কথা শুনি যে এই ছিল, এই নাই, এই হবে না, দিন দিন খারাপ হচ্ছে। আমি শিল্প সাহিত্যের কথাই বলছি। তা আপনাকে আমি দেখি আমাদের একজন কি বলবো মধ্যবিন্দু হিসেবে, এই অর্থে যে আপনি আমাদের যারা নমস্য, এই শক্তি চট্টোপাধ্যায় বলেন, শঙ্খ ঘোষ বলেন, এরকম নমস্যদের সবার সঙ্গে উঠা বসা করেছেন, তাদেরকে কাছ থেকে দেখেছেন, শামসুর রহমান, আল মাহমুদ। আবার একদম যারা সদ্য লিখছে তরুণ, হয়তো আপনার ছাত্র সরাসরি, তাদেরকেও আপনি চেনেন এবং সবার সঙ্গে আপনার একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল শিল্পের বলয়ে। তো আপনার কাছে আমার মনে হয় যে জানতে চাওয়াটা সবচেয়ে সুবিধাজনক হবে যে এই যে কালো পরম্পরা এবং আসলে সামনের দিনটা কেমন, বাংলা সাহিত্যের স্রোতটা কোন দিকে যাচ্ছে, কেমন হতে পারে, আসলেই কি সামনে খুব খারাপ বা বর্তমান খারাপ ছিল, আগে ভালো। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না প্রশ্নটা। বোঝাবে, যেমন 19 শতক অদ্ভুত একটা মানে উপনিবেশিত একটা দেশ রাষ্ট্র, তার মধ্যে নানাবিধ একেবারেই দেশাত্মক, একেবারেই অনেকের বিবেচন রক্ষণশীল কিছু বিষয় আসে আছে। আধুনিক জীবনের ইউরোপীয় যে দর্শন, সেটার প্রতি প্রবল টানের একটি ব্যাপার আছে। খুবই এক অর্থে একটা 100 বছর অন্যরকম একটা নানা ধরনের টানা পড়নের মধ্য দিয়ে গেছে। 20 শতাব্দীর গোড়ার দিকেও আমরা দেখব যত আন্দোলন, যত ধরনের মানুষের নিজেকে বিকশিত করার চেষ্টা, সম্মিলিত ব্যক্তিক, এগুলো খুবই তাৎপর্যপূর্ণ। একজন মানুষ যখন কোনো শিল্প রচনা করেন, তখন কোন না কোনোভাবে এগুলো আসলে, আগেও বলেছি যে এড়ানো যায় না। এগুলোর সঙ্গে যদি সংশ্লিষ্টতা না থাকে, তাহলে আসলে মানে তিনি আসলে কি করতে চাচ্ছেন ব্যক্তিক বিচ্ছিন্ন একটি কাজ হিসেবে থাকবে। অনন্য হতে গিয়ে অধিকাংশ মানুষ আসলে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সংশ্লিষ্টতা ছাড়া মানে কোনোভাবেই উৎকৃষ্ট হওয়া যায় না, উৎকর্ষের একটা সাধনা প্রয়োজন। ফলে আমি বিশ্বাস করি যে মানুষ আসলে ক্রমাগত সামনে এগোবে। রবীন্দ্রনাথ আরেকজন পাওয়া যাবে না, গেটে টলস্টয় আরেকজন পাওয়া যাবে না, কিন্তু পরবর্তী সময়ের সম্মিলিত মানুষের যে কাজ, সেটা অবশ্যই আগের চেয়ে ভালো হবে। জীবনানন্দ দাশ একটি কথা বলেছিলেন যে মেজর পোয়েট বলে যাদের আমরা চিনি, এই যুগটা তিনি 30-এর দশকে বলছেন আসলে মেজর পোয়েটের না, কোনো একজন কবির এককভাবে চিহ্নিত হওয়ার মতো কাল না, এটা সময়গত সব মানুষের সৃষ্টির একটা প্রবাহ, সম্মিলিত একটি ব্যাপার। সামগ্রিকভাবে মনে করি যদি শিল্প চেতনা মানুষের বিপদগামী না হয়, তাহলে আসলে মানুষ আসলে এগিয়ে যাবে। মানে নানা ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের মধ্য দিয়ে এগুলোকে অতিক্রম করেই মানুষ এগিয়ে যাবে। এগুলোর মধ্য দিয়ে না হইলে মানুষ যে কারণে আসলে অস্তিত্ববাদ বোঝার জন্য আমাদের প্রয়োজন পড়ে জীবনের নানাবিধ সংকটতীর্ণ হবার মানসিকতা না থাকলে এগুলো যায় না। ফলে আমরা চারপাশের সমাজে
বা অন্যান্য সংবেদনশীলতার যে জায়গাগুলোতে যখন আমরা অনেক ঝামেলায় পড়ি, তখন বুঝতে হবে কোনো না কোনোভাবে কোথাও না কোথাও কিছু একটা তৈরি হচ্ছে এবং অতিক্রমণের একটা সামর্থ্য কোথাও না কোথাও পুঞ্জীভূত হচ্ছে কোনো একটি বিচ্ছিন্ন জায়গায় বা অনেক জায়গায়। সেটা সময়গতভাবে অবশ্যই এটা উৎকর্ষ এবং উত্তীর্ণ একটা হবার মানে দৃঢ়তা নিয়ে এগিয়ে যাবে। আমি মনে করি নানাবিধ জটিলতা, এক ধরনের অধপাতের যন্ত্রণা, বিমিশ্র দুঃখ কষ্ট নিয়ে আমরা সময় কাটাই, কিন্তু শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে অবশ্যই সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সেই কঠিনকে ভালোবাসতে হবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা একবিংশ শতাব্দীর সাহিত্যে একটা সুন্দর সম্ভাবনার ইঙ্গিত পেতে পারি আপনার কাছ থেকে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি, এমনিতে চারদিকে তাকালে হয়তো আশাবাদিতার কিছুই দেখবো না, মানে জোর করে আশাবাদী হওয়া যায় না তো, কিন্তু মানুষ সভ্যতার যদি অগ্রগামিতা আমরা লক্ষ্য করি, দেখবো শেষ পর্যন্ত মানুষ আসলে সামনের দিকেই গেছে, মানে পিছিয়ে পড়ার কোনো অবকাশ নাই। এবং যখন আমরা জটিলতাগুলো, চারপাশের দুর্মর যন্ত্রণাগুলোকে আর সইতে পারি না এমন একটি পরিস্থিতি পার করি, তখন আমরা আসলে হতাশায় ভুগি। আশা মানে হচ্ছে হতযোগ আশা, আশাটাকে হত্যা করে আমরা চলি। আশাটাকে হত্যা বা নিরাশা, আশাকে মানে একদম নিশ্চিহ্ন করে দিয়ে মানুষ এগোতে পারবে না। আমাদের আশাবাদী থাকতে হবে এবং আশাবাদ মানুষকে সক্রিয় করতে হবে। শোনার পর যেমন একটা সক্রিয় আচরণ প্রয়োজন পড়ে, এমন একটা সক্রিয় আচরণের মধ্যে দিয়ে আমরা কোথাও যাব। চারপাশে অনেক বিভ্রান্তি, কিন্তু কোথাও না কোথাও সত্যের এতটুকু লেশ থাকবে এবং সত্যের সেই শক্তি আছে, সে ক্রমাগত সম্প্রসারিত করবে এবং ব্যস্তানুপাতে সত্য যত সম্প্রসারিত হবে, মিথ্যা, ভুল, ভ্রান্তি, কলুষ তত সংকুচিত হবে। এছাড়া আসলে মানে অঙ্ক মিলবে না। জীবনের যে বিজ্ঞান আছে বা মানবিক বোধের যে একটা বিন্যাস আছে, সেটাতে আসলে কখনো মিলবে না। ধন্যবাদ স্যার। শুরুতেই যেরকম বলেছিলাম যে আপনি আমাদের জন্য অনুপ্রেরণা দেয় সবসময়, আপনার কথায় অনুপ্রেরণা পেয়েছি। আমরা বেঙ্গল বুকস এবং টিবিএস লিটকের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ, আমি বলি ধন্যবাদ জানাই এবং এই যারা সংশ্লিষ্ট, যারা দেখবেন দেখছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ, ভালোবাসা। শুধু দর্শক মণ্ডলী, কথা বলছিলাম কবি, অধ্যাপক, গবেষক, ছড়াকার, প্রাবন্ধিক খালেদ হোসেনের সঙ্গে, এবং তার সঙ্গে এই আড্ডা আলোচনা আরো দীর্ঘ হতে পারত, তাতে আমরা আরো ঋদ্ধ হতে পারতাম, তো সময় স্বল্পতার কারণে আজকে এখানে আমরা শেষ করছি। আশা করছি ভবিষ্যতে আবারও আপনাদের সঙ্গে এইরকম মনোজ্ঞ কোনো আলোচনা নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।